প্রিয় বন্ধুরা, সকালের একরাশ ফুলের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি মুর্শিদাবাদ থেকে নাজমুল হুদা পারভেজ, কলম সৈনিক চ্যানেলের প্রতিষ্ঠাতা, আপনাদের সামনে আজকের ধারাভাষ্য বিবরণ করছে এবং ধারাভাষ্য দিচ্ছে। সেই সাথে আপনাদেরকে আমি নিয়ে যেতে চাই সেই জায়গাটিতে, যে জায়গাটিতে বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা শায়িত রয়েছেন। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ভারতের মুর্শিদাবাদের খোশবাগ। যেতে যেতেই খোশবাগ সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো, জানাবো নবাব সিরাজউদ্দৌলার জীবনের শেষ দিনগুলি, শেষ মুহূর্তগুলো কিভাবে কেটেছে এবং তাকে কিভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর কি ঘটেছিল। তো চলুন বন্ধুরা, যেতে যেতে কথা বলা যাক। 23শে জুন 1757 সাল, নবাবের প্রধান সেনাপতি মীর জাফর আলীর বিশ্বাসঘাতকতায় সেদিন পলাশীর যুদ্ধে পরাজিত হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। পলাশীর যুদ্ধের পর তিনি তার প্রিয় রাজধানী মুর্শিদাবাদে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। পলাশী থেকে রাজধানী মুর্শিদাবাদ প্রায় 50 মাইল দূরে। সারা রাত উটের পিঠে চেপে পরের দিন ভোরেই সিরাজ পৌঁছেছিলেন রাজধানীতে। মীর জাফর আর রবার্ট ক্লাইভ তখনও পলাশীতে অবস্থান করছিল। পরের দিন সকালে রবার্ট ক্লাইভ একটি চিরকুট পাঠিয়েছিলেন মীর জাফরের কাছে। সেই চিরকুটে লেখা ছিল, এই জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। এই জয় আমার নয়, আপনার। আশা করি আপনাকে নবাব ঘোষণা করতে পেরে নিজে সম্মানিত হতে পারব। ক্লাইভ মীর জাফরকে বলেছিলেন রাজধানী মুর্শিদাবাদ শহরটা নিজের কবজায় নিতে, এবং তিনি বলেছিলেন যে আপনার ওখানে আমি ওয়ার্ডসকেও পাঠিয়ে দেব, এবং দিয়েছিলেন তাই। নবাব সিরাজ যে দূরত্ব এক রাতের মধ্যে পার করেছিলেন, সেই 50 মাইল পেরুতে ক্লাইভের বাহিনীর লেগেছিল 3 দিন। কেন? আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। স্যার প্যান্ডেরল মুন আর দ্য ব্রিটিশ কনকোয়েস্ট অ্যান্ড ডোমিনিয়ন অফ ইন্ডিয়া বইয়ে এ বিষয়ে লিখেছেন। ক্লাইভের 27শে জুনই মুর্শিদাবাদে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু জগৎ শেঠ তাকে বলেছিলেন যে ক্লাইভকে হত্যার পরিকল্পনা হচ্ছে। সেজন্যই আরো 2 দিন পর 29 তারিখে ক্লাইভ শহরে পৌঁছান। মীর জাফর শহরের প্রধান ফটকে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ক্লাইভকে স্বাগত জানানোর জন্য। এরপর যখন ক্লাইভ সেখানে এসে পৌঁছলেন, তখন মীর জাফর তাকে স্বাগত জানিয়ে দুজন একসঙ্গে শহরে ঢুকেছিলেন। এরপর রবার্ট ক্লাইভ মীর জাফরকে মসনদে বসিয়ে নতুন নবাবকে সেলুট করেছিলেন। তিনি ঘোষণা করেন মীর জাফরের শাসনে কোনো রকম হস্তক্ষেপ করবে না কোম্পানি, শুধু নিজেদের ব্যবসার দিকেই তাদের নজর থাকবে। অবশ্য পরের ইতিহাস আপনাদের নিশ্চয় জানা আছে, কিভাবে ইংরেজরা 200 বছর ভারতে একছত্র রাজত্ব চালিয়েছে। ফরাসি ইতিহাসবিদ সৈয়দ গুলাম হুসেইন খান সিয়ারুল মুতাখিরি বইটিতে এ বিষয়ে লিখেছেন, রাত 3টের সময় সিরাজউদ্দৌলা তার স্ত্রী লুৎফুন্নেসা আর কয়েকজন নিকট আত্মীয়কে সাথে নিলেন। সোনা জহরত যতটা সম্ভব সাথে নিয়ে একটি গাড়িতে চেপে ফিরে গিয়েছিলেন। মুর্শিদাবাদ থেকে প্রথমে তিনি ভগবানগোলা গিয়েছিলেন। দিন 2 পরে কয়েকবার বেশভূষা বদল করে রাজমহলের কাছে পৌঁছলেন। এই যে পালিয়ে বেড়াচ্ছেন, এই পালিয়ে বেড়াতে গিয়ে 3 দিন ধরে সিরাজউদ্দৌলা এবং তার সাথে থাকা যারা ছিলেন তাদের কারো খাওয়া দাওয়া হয়নি। তাই খাওয়ার জন্য একটু বিরতি নিয়েছিলেন সবাই। রান্না করা হয়েছিল খিচুড়ি। ওই এলাকায় যেখানটায় রান্না করা হয়েছিল খিচুড়ি, বা যেখানটায় সিরাজউদ্দৌলা তার পরিবার পরিজন নিয়ে একটু সময় ক্ষেপণের জন্য খাওয়ার জন্য
অপেক্ষা করছিলেন, সেই জায়গাটিতে ওই এলাকার একটি ফকির যার নাম শাহ দানা, এই শাহ দানা নামের এই ফকির তিনি গিয়ে নবাব সিরাজকে চিনে ফেলেন এবং সেই ফকিরই গোপনে মীর জাফরকে সিরাজউদ্দৌলা কোথায় অবস্থান করছে সেই সংবাদটি পৌঁছে দিয়েছিলেন। সংবাদ পেয়েই মীর জাফরের মেয়ে জামাই মীর কাসিম সশস্ত্র সৈন্যদের সঙ্গে করে নিয়ে নদী পেরিয়ে ওই এলাকাটি ঘিরে ফেলেন এবং 2 জুলাই 1757 খ্রিস্টাব্দ তারিখে বন্দী করে নবাব সিরাজউদ্দৌলাকে মুর্শিদাবাদে নিয়ে আসা হলো। রবার্ট ক্লাইভ তখনও সেখানেই ছিলেন। রবার্ট ওরমে তার লেখা আ হিস্ট্রি অব দ্য মিলিটারি ট্রানসাকশনস অব দ্য ব্রিটিশ ন্যাশন ইন হিন্দুস্তান বইতে সেই দিনটার কথা উল্লেখ করে লিখেছেন, সিরাজউদ্দৌলার সঙ্গে কি করা উচিত মীর জাফর আলী খাঁ সভাসদ বর্গকে নিয়ে বসেছিলেন আলোচনায় এবং এই মীর জাফর আলী খাঁ কি করবেন তার সামনে 3টি পথ খোলা ছিল। 1, নবাবকে মুর্শিদাবাদেই বন্দী করে রাখা। 2, নবাবকে দূরে কোথাও একটি কয়েদ বা জেলখানা তৈরি করে সেখানে বন্দী করে রাখা এবং 3, নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা। অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দী করে রাখতে, কিন্তু মীর জাফরের পুত্র মিরান, যার বয়স ছিল 17 বছর, তিনি সিরাজকে বন্দী করে রাখার ব্যাপারে চরম বিরোধিতা করেছিলেন। রবার্ট ওরমে তার বইটিতে লিখেছেন, মীর জাফরের নিজস্ব কোনো সিদ্ধান্ত ছিল না বা মতামত ছিল না। তার পরের ঘটনার বর্ণনা পাওয়া যায় ইতিহাসবিদ সুধীর চক্রবর্তীর দ্য ব্যাটেল দ্যাট চেঞ্জ দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি নামক বইয়ে। সিরাজউদ্দৌলাকে কি করা হবে এ ব্যাপারে মীর জাফর যেহেতু নিজস্ব কোনো মতামত দেননি, তাই মিরান সেটাকেই বাবার সম্মতি বলে ধরে নিয়েছিল। মিরান তার বাবা মীর জাফর আলীকে বলেছিল, আপনি এখন বিশ্রাম নিন, আমি এদিকটা সামলে নেব। মীর জাফর ভাবলেন কোনো দুর্ঘটনা কিংবা হিংসাত্মক কিছু নিশ্চয় হবে না। তিনি অনেক রাতে দরবার শেষ করে শয়নকক্ষে চলে যান। সিরাজউদ্দৌলাকে নিয়ে শহরে আসার আগেই ক্লাইভ ফোর্ট উইলিয়ামে কোম্পানির দপ্তরে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। সেই চিঠিতে লিখেছিলেন, আমি আশা করব মসনদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন একজন নবাবের প্রতি মীর জাফর সেই শিষ্টাচারটা দেখাবে যা এই পরিস্থিতিতে দেখানো সম্ভব। ওই চিঠি পাঠানোর 2 দিন পরে আরেকটি চিঠি পাঠিয়েছিলেন ক্লাইভ, সে প্রসঙ্গে পরে আসছে। নবাব মীর জাফর হয়তো সিরাজউদ্দৌলাকে কিছুটা দয়া দেখাতেন, কিন্তু মিরান মনে করেন দেশের শান্তি বজায় বা শান্তি ফিরিয়ে আনতে হলে সিরাজকে মারতেই হবে, হত্যা করতেই হবে। সৈয়দ গুলাম হুসেইন খানের একটি বইতে এর পরের ঘটনাক্রম পাওয়া যায়। মিরান তার এক সাথী মোহাম্মদী বেগকে দায়িত্ব দিল সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য। মোহাম্মদী বেগের আরেকটা কিন্তু নাম ছিল, সেই নামটা হলো লাল মোহাম্মদ। মিরান তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন সিরাজউদ্দৌলার কাছে গেল, তখনই সিরাজ বুঝে গিয়েছিলেন হতে চলেছে। এরপর তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে যেন তাকে উজু করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় 1 ঘড়া পানি ঢেলে দেয়। সৈয়দ গুলাম হুসেইন খান এ বিষয়ে লিখেছেন সেই বইটিতে, সিরাজ যখন বুঝলেন যে ঠিক মতো তাকে উজু করতে দেওয়া হবে না, তখন তিনি একটু পানি পান করতে চেয়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই মোহাম্মদ আলী বেগ তাকে ছুরিকাঘাত করে এবং মোহাম্মদ আলী বেগের সাথে যারা ওই মুহূর্তে তাকে হত্যা করতে গিয়েছিল, সাথে সাথেই নবাবের উপর তারা তরবারি দিয়ে নবাবের ঘাটটা নামিয়ে দেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এভাবেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর যা ঘটেছিল তা অত্যন্ত হৃদয় বিদারক। সেটা হলো সিরাজের মৃতদেহ একটি হাতির পিঠে তুলে দেওয়া হয়, চাপিয়ে দিয়ে মুর্শিদাবাদের অলি গলি বাজারে বিভিন্ন এলাকার মৃতদেহটিকে নিয়ে ঘুরে বেরিয়ে যেটা প্রমাণ করার চেষ্টা করা হয় সেটা হচ্ছে নবাব একজন পরাজিত সৈনিক, নবাব সিরাজ পরাজিত, এবং এটাই তার প্রাপ্য ছিল। যাই হোক বন্ধুরা, আমি যে কথাটা বলছিলাম, এই হত্যাকাণ্ডের পরই রবার্ট ক্লাইভ ফোর্ট উইলিয়ামের
যে কোম্পানি দপ্তর, সেই কোম্পানি দপ্তরে যে চিঠিটি পাঠিয়েছিলেন সেই চিঠিতে লিখেছিলেন সিরাজউদ্দৌলা এই পৃথিবীতে আর নেই। ৩রা জুলাই ১৭৫৭ খ্রিস্টাব্দে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। ৪ঠা জুলাই ১৭৫৭ খ্রিস্টাব্দ কর্নেল রবার্ট ক্লাইভ আবারও ফোর্ট উইলিয়ামকে আরেকটি পত্র মারফত জানিয়েছিলেন সিরাজউদ্দৌলাকে গতকাল সকালে খোশবাগে কবর দেয়া হয়েছে। বন্ধুরা, আমরা সেই খোশবাগের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেই যে জায়গাটিতে নবাব সিরাজউদ্দৌলাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছিল, আমরা এখন সেখানটায় পৌঁছে গেছি। এই যে প্রাচীরটা দেখছেন, এই প্রাচীরটার ভিতরেই কবরস্থানটি রয়েছে এবং এই কবরস্থানে আমরা প্রবেশ করছি।